এশিয়া কাপে বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টরটা কে হতে পারে? আপনার কি মনে হচ্ছে এখানে? বাস্তবতা দেখেন যে লাস্ট যে কয়টা টুর্নামেন্ট বাংলাদেশ খেলছে, যে কয়টা সময় বাংলাদেশ যেটা আইসিসি টুর্নামেন্ট হোক বা এসিসি টুর্নামেন্ট হোক, সব টুর্নামেন্টেই কিন্তু আপনি জুলিয়ান উড আসলেন, এসে হার্ড হিটিং পরামর্শক, ব্যাটিং পরামর্শক ছিলেন। হার্ড হিটিং সমস্যাটা নিয়েও তিনি কাজ করেছেন। উড কিন্তু আমাদের একটা ইন্টারভিউতে বলছে যে প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল যে তারা 6 ওভারে 60 রান করবে, সেখানে 57 রান করছে। 13 ওভারে ম্যাচ জিতবে, বাংলাদেশ ওই সময়ের মধ্যে ম্যাচ জিততে পারছে। সো বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের সিরিজটি হলো মূলত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে। আসলে কতটা প্রস্তুতি নিতে পারলো বাংলাদেশ দল? আলটিমেটলি যদি বাংলাদেশ প্রথম 2 ম্যাচে এক ম্যাচও ব্যাটিং করতো আগে, তাহলে হয়তো বা ওই জায়গাটা আরেকটু স্ট্রং হয়তো, বেসটা আরেকটু স্ট্রং হতো, যেটা মানুষ থার্ড ম্যাচে ছিল বাংলাদেশ 180-90 হয়তো করতে পারতো। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম চিট চ্যাট। আমি ফারদিন রহমান সকাল আছি আপনাদের সাথে। আমাদের সাথে আছে মাহরুষ প্রত্যয়। মাহরুষ, প্রথমে যেটা জানতে চাইবো যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের সিরিজটি হলো মূলত এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে। আসলে কতটা প্রস্তুতি নিতে পারলো বাংলাদেশ দল? না, প্রস্তুতি তো মনে হয় ভালোই হয়েছে, বাট বাংলাদেশ যদি প্রথম 2 ম্যাচে আগে বোলিং না করে ব্যাটিং করতো, তাহলে হয়তো প্রস্তুতিটা আরো ভালো হতো। এর কারণ হচ্ছে যে মানে আমরা প্রস্তুতি হিসেবে বুঝি সবসময় যে ব্যাটারদের প্রস্তুতি, বোলিংটা অনেক ক্ষেত্রে ন্যাচারাল হয়, বোলিংদেরও বোলিং করা লাগে, বাট ম্যাচে ব্যাটাররা যে অ্যাডভান্টেজটা পায় প্রস্তুতি নেওয়ার, কোনো ম্যাচ প্র্যাকটিস হইলে, সেটা বোলারদের আসলে ওই রকম লাগে না। হ্যাঁ, বোলারদেরও লাগে, বোলারদেরও নিজেদের স্ট্রেন বুঝতে হয়, বোলারদেরও মানে একটা রিয়েলিটি চেক দরকার আছে। বাট আপনি যদি আলটিমেটলি দেখেন যে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু সাইফুদ্দিনের কথা চিন্তা করেন, সাইফুদ্দিন এশিয়া কাপ খেলতে যাবে, 3 ম্যাচে না পাইছে ব্যাটিং, না পাইছে বোলিং, না পাইছে মানে ফিল্ডিং তো করছেই, মানে কোনো কন্ট্রিবিউশন তিনি দেখাইতে পারেননি বা তার কোনো কিছুই হয়নি। 3 ম্যাচে একদম জিরো ছিল সাইফুদ্দিন। এর একটা কারণ হচ্ছে সাইফুদ্দিন আসলে কিছু পাই নাই, কিছু করারই সুযোগ পায়। লাস্ট ম্যাচে হয়তো বোলিং করতে পারতো, কিন্তু বৃষ্টিতে খেলাটাই হয় নাই। তো এমনিতে সবকিছু ঠিক আছে, মানে জয়ের থেকে বড় ইন্সপায়ারেশন, জয়ের থেকে বড় অভিজ্ঞতা আমার কাছে মনে হয় না আর কিছু আছে। কিন্তু আলটিমেটলি যদি বাংলাদেশ প্রথম 2 ম্যাচে এক ম্যাচও ব্যাটিং করতো আগে, তাহলে হয়তো বা ওই জায়গাটা আরেকটু স্ট্রং হতো, বেসটা আরেকটু স্ট্রং হতো, যেটা মানুষ থার্ড ম্যাচে ছিল বাংলাদেশ 180-90 হয়তো করতে পারতো। আমরা দেখতে পারতাম হয়তো প্রথম ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করতো, উইকেটটা আরো ভালো ছিল, আমরা তো 200+ একটা স্কোরও দেখতে পারতাম। সেটা হইলে দেখা যেত যে এশিয়া কাপে ভালো একটা বুস্ট আপ কাজ করতেছে, আমরা রান করতে পারি, সেই বিলিফটা আমাদের মধ্যে থাকতো। আলটিমেটলি সেটা, বাট ওভারঅল ভালো, কারণ এই সিরিজটা তো ছিল না বাংলাদেশ এফটিভির মধ্যে বা পরিকল্পনার মধ্যে, পরে এটা অ্যারেঞ্জ করা হয়। সো আমার কাছে মনে হয় না খারাপ হয়েছে, এবং লং টাইম একটা সময় বাংলাদেশ প্র্যাকটিস করছে, মিরপুর থেকে শুরু করে সিলেটে অনেক লম্বা সময়ে অনুশীলনের সুযোগ পাইছে। আমার কাছে মনে হয় না প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে, এবং খুব বেশি সময় তো বাংলাদেশ পায় নাই, কালকে চলে যাবে, 2টা ধাপে বাংলাদেশের প্লেয়াররা যাবে। সো ওভারঅল এখন পর্যন্ত ভালো, আমার কাছে মনে হয় যে প্রস্তুতির কোনো ঘাটতি নাই। ওই শুধুমাত্র যদি আপনি বলতে চান, তাহলে ওইটাই বলতে পারেন যে হয়তো বা 2-1 ম্যাচে একটা ম্যাচ যদি আগে ব্যাটিং করতো বাংলাদেশ, তাহলে হয়তো বা ভালো হতো। বলছিলেন লং টাইম প্র্যাকটিস করা হয়েছে। জুলিয়ান উড আসলেন, এসে হার্ড হিটিং পরামর্শক, ব্যাটিং পরামর্শক ছিলেন। হার্ড হিটিং সমস্যাটা নিয়েও তিনি কাজ করেছেন। সো কিন্তু আমরা দেখতেই তো পারলাম না উনি আসলে কে শিখালেন। কখনো কি মনে হয়েছে আপনার এই সিরিজটা দেখার সময় যে বাংলাদেশ হেরে যাওয়ার ভয়ে আগে জয়টা নিশ্চিত করেছে, তারপর সব এক্সপেরিমেন্ট করেছে, এরকম কিছু? না, মানে জয় তো আসলে যে কোনো দলই মানে চাইবে, যে আসলে কেউ কোনো দল হারতে যাবে না। আপনি চিন্তা করেন, বাংলাদেশ যদি মানে 2টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ হারতো, তাহলে হয়তো আমাদের ওই কনফিডেন্স নিয়ে যাইতে পারতাম না ওইখানে। আর উডের ব্যাপারটা বলছেন, উড কিন্তু আমাদের একটা ইন্টারভিউতে বলছে যে প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল যে তারা 6 ওভারে 60 রান করবে, সেখানে 57 রান করছে। 13 ওভারে ম্যাচ জিতবে, বাংলাদেশ ওই সময়ের মধ্যে ম্যাচ জিততে পারছে। সো উড কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্সে খুশি, বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচে খুশি, তার যেটা করা দরকার ছিল সেটা করতে চাইছে, এবং তিনি আসলে আরো থাকতে চাইছিলেন। সেটা আলটিমেটলি হয় না, হয়তো ভবিষ্যতে তাকে আনা হবে, বাট আমার কাছে মনে হয় যে তাকে রাখা উচিত ছিল, সেটা হয়নি। আর হারের ব্যাপারটা বলছেন, আমরা তো সবসময় একটু ডিফেন্সিভ মোডেই খেলি, সবসময় ডিফেন্সিভ ক্রিকেটটাই খেলি, ওইটা তো ছিলই বাংলাদেশের। না হলে হয়তো বাংলাদেশ 2 ম্যাচে টসে জিতে একটা ম্যাচে অন্তত আগে ব্যাটিং করার চান্সটা নিত, নেদারল্যান্ডস তো ভয় পাওয়ারও কিছু ছিল না। বাট ওভারঅল হাইরে যাওয়ার ভয় তো সবারই থাকে, সেটা বাংলাদেশেরও ছিল, এবং বাংলাদেশ হারতে চায় না, হারতে চাইবেও না, কারণ এই সময় হারটা মানে অনেক বড় একটা আহ, ক্ষতির কারণ হয়তো বাংলাদেশের কনফিডেন্স যে বিল্ড আপ করছে বাংলাদেশ এই 2টা ম্যাচ জিতে, সেটা যদি না হইতো। বাট হ্যাঁ, উডের কথা হচ্ছে, উডের পার্থক্য অবশ্যই দেখা গেছে বাংলাদেশ দলের ক্রিকেটার যেভাবে খেলছে, এবং ক্রিকেটারের মুখ থেকে যেটা শোনা গেছে, নতুন তিনি প্রো ভেলোসিটি ব্যাট আনছেন, তিনি প্র্যাকটিস অনেক কিছু ট্রাই করছে, এবং ক্রিকেটার সেটা পছন্দ করছে। তো এটা হয়তো আপনি এইভাবে বলতে পারবেন না, কারণ এটা পরিসংখ্যানে বোঝানো যাবে না। আপনি যে এশিয়া কাপে ভালো করি, কারণ আপনি দেখুন লাস্ট 1 বছরে কিন্তু বাংলাদেশের হায়েস্ট ছক্কা ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সো এমন না যে মানে উড আসছে বাংলাদেশের ছক্কা মারা শিখাইছে, ব্যাপারটা তেমনও না। বাট আপনি যদি লং টার্মে যদি দেখেন যে এশিয়া কাপে মানুষ ভালো করতেছে, বা ওই ভালো টিমের এগেনস্টে ভালো রান করতেছে, 4 মারতেছে, মানে টি-20 ক্রিকেট মারতেছে, ছক্কা মারা না, সেখানে স্ট্রাইক রোটেশনও আছে, 4 মারাও আছে, 6 মারাও আছে, সবকিছু বাংলাদেশ ভালো করতেছে এবং নিজেদের খেলাটা খেলতেছে, তখন
আপনি বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায়। নেদারল্যান্ড সিরিজ থেকে আসলে পার্থক্য বোঝা সম্ভব না। এশিয়া কাপ নিয়ে কথা বলছিলেন, আর কদিন পরে এশিয়া কাপে বাংলাদেশ দলের এক্স ফ্যাক্টরটা কে হতে পারে, আপনার কি মনে হচ্ছে এখানে? আপনি যদি মানে মানে বাস্তবতা দেখেন যে লাস্ট যে কয়টা টুর্নামেন্ট বাংলাদেশ খেলছে, যে কয়টা সময় বাংলাদেশ যেটা আইসিসি টুর্নামেন্ট হোক বা এসিসি টুর্নামেন্ট হোক, সব টুর্নামেন্টেই কিন্তু আপনি কোনো আলোচনা না থাকলেও পরে দেখা যায় যে মোস্তাফিজুর রহমানই ওইখানে গিয়ে আসলে ওই রোলটা প্লে করে। হয়তো কোনো আলোচনা থাকে না মোস্তাফিজকে নিয়ে, আলোচনা হয় না খুব বেশি, কারণ দেখা যায় মোস্তাফিজ সবসময় ভালোই খেলতেছে বেশিরভাগ সময় আর কি, যখন দেশে খেলা হয় স্পেশালি লাস্ট 1 বছর না 1.5 বছরে আমি যদি ভুল না করি, যে মোস্তাফিজ যে কটা ম্যাচ খেলছে বাংলাদেশ মানে বাংলাদেশ যে কটা ম্যাচ খেলছে মোস্তাফিজ সেই দলের অংশ ছিল, মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ জিততেই পারে না, ব্যাপারটা অনেকটা এরকম। সো আমার কাছে মনে হয় মোস্তাফিজের অনেক বড় একটা রোল থাকবে, আর উনি যেহেতু এখন সিনিয়র হয়ে গেছে, প্রায় 10 বছর ধরে ক্রিকেট খেলতেছে, সো ওনার তো অনেক কিছু দেয়ার আছে। এবং আমরা যেটা জানি যে পেসাররা আসলে একটা সময় পেসারদেরও থামতে হয়, পেসারদেরও আসলে অবসরে যেতে হয়, খুব বেশি তারা ব্যাটারদের মতো 40-42 বছর খেলতে পারে না। মোস্তাফিজ আর 4-5 বছর বা 3-4 বছর যাই খেলবে, এই সময়টার মধ্যে তো মোস্তাফিজ একটা ট্রফি তো অন্তত জিততে চাইবে। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের পেস ইউনিট বড় একটা এক্স ফ্যাক্টর হবে টুর্নামেন্টে, শুধুমাত্র মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব আছেন, শরীফুল ইসলাম আছেন যদি ভুল না করি, তাসকিন আহমেদ আছেন, মোহাম্মদ সাইফুদ্দিন আছেন। এই ইউনিটটা আসলে দুনিয়ার অন্যতম সেরা, আমি বলতেছি না যে সেরা, বাট অন্যতম সেরা। কেউ জাসপ্রীত বুমরাহর মতো কোনো বোলার আমাদের নাই, বাট মুস্তাফিজ আছে যে মানে দুনিয়ার যে কোনো ব্যাটারের জন্যই হুমকি হইতে পারে। আমার কাছে মনে হয় স্পেসিফিক কারণ আমি বলতে চাই না মুস্তাফিজ ছাড়া, কিন্তু পেস ইউনিটটার মনে হয় আমরা অনেকদিন ধরে বলি যে বাংলাদেশ পেস ইউনিট স্পেশাল, পেস ইউনিটের দুনিয়ার সেরা, বাংলাদেশ পেস ইউনিটের মতো এত লম্বা পেস ইউনিট, আপনার ব্যাকআপ ক্রিকেটার সবসময় রেডি আছে পেসার আপনার দলের, আপনার কখনো তানজিম সাকিবকে বসানো লাগতেছে, কখনো মুস্তাফিজকে বসানো লাগতেছে, কখনো তাসকিনকে বসানো লাগতেছে আরেকজনকে খেলানোর জন্য। সো এত লম্বা বড় পেস ইউনিট কারণে, বাট আলটিমেটলি আপনি যখন রেজাল্ট না পাবেন, বড় ম্যাচে তারা জিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আসলে লাভ নাই। আমার মনে হয় যে এর একটা সময় খুব বড় স্টেজ না, মানে বিশ্বকাপের মতো ইন্ডিয়া আছে যারা আমাদের থেকে অনেক আগে, বাট বাকিদের যদি দেখেন ইভেন পাকিস্তানও আমাদের থেকে খুব বেশি আগে আছে, এটা আমরা বলবো না। আফগানিস্তানের সাথে হারছে রিসেন্টলি, সো আফগানিস্তানকে অনেক অনেক হাইলি রেট করে, আমিও করি, বাট আফগানিস্তানের সাথে বাংলাদেশ জিততেই পারবে না, ব্যাপারটা এরকম না। আরো বাংলাদেশের গ্রুপে হংকং আছে, শ্রীলঙ্কা আমরা কদিন হারায় আসছি, যদিও আরব আমিরাতের সাথে হংকং এর সাথে আমরা 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে হারছি, বাট আলটিমেটলি যে কোনো কিছু হইতে পারে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল সুপার ফোরে যাবে, এবং সুপার ফোরে যাওয়ার পরে ফাইনাল খেলাটা অনেক টাফ হবে, কারণ এখানে আপনার 2টা ম্যাচ হয়তো বা জিততে হবে একদম বড় দলের সাথে, যদি ওইটা একটু টাফ হয়ে যাবে আই থিঙ্ক। বাট আমার মনে হয় সুপার ফোরে বাংলাদেশ কোয়ালিফাই করবে, এই বিশ্বাস আমার আছে। এবং আপনি সুপার ফোরের লাইন আপটা দেখেন, আমি বলবো এই প্রশ্নটা তো করতেন আপনি পরে, ডেফিনেটলি করতাম, হ্যাঁ, কোন 4টা দল আসলে সুপার ফোরে যাবে আমি একবারই বলে দিই। সেই 4টা দল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ, আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান। মানে ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপ থেকে আপনি অন্য করে কল্পনা করবেন সেটাও হয়, কারণ ওই 2টা গ্রুপ একদম মানে না থাকার মতো আছে আর কি এরকম। আচ্ছা, বাংলাদেশের একাদশটা আপনি কিরকম দেখছেন, যে কার সাথে কিরকমটা হতে পারে? না মানে প্রথম বাংলাদেশ তুলনামূলক সহজ দলের সাথে, হংকং এর সাথে আপনি একটা ম্যাচই খেলছেন 14 সালে, আমি এর আগে খেলছি কিনা মনে পড়তেছে না, কিন্তু 14 সালে একটা ম্যাচই খেলছে, একটা ম্যাচই বিশ্বকাপে যে আপনি হংকং এর সাথে হারছেন, হেরে গিয়েছিল। তো ওই ম্যাচ হারলে বাংলাদেশ মানে ধরতে গেলে যদি আপনি এশিয়া কাপে প্রথম ম্যাচ হংকং এর সাথে হারেন, আপনি তো আর আর্জেন্টিনা না যে সৌদি আরবের সাথে হাইরা পরে সব ম্যাচ জিতে ট্রফি জিতে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম। আপনি যদি হংকং এর সাথে হারেন, তো আপনি টুর্নামেন্ট থেকে একদম ছিটকে গেছেন, এটা বলাই যায়। মানে ওইভাবে হংকং এর সাথে হারার পরে আপনি টুর্নামেন্টে ব্যাক করবেন সেই সম্ভাবনা আপনার নাই, এবং আমি দেখি না। তো সো আপনার ওই সবচেয়ে শক্তিশালী স্কোয়াডটা আপনার এখানে খেলাতে হবে, সবচেয়ে শক্তিশালী একাদশ বাংলাদেশ খেলাবে, এটা আপনি নিশ্চিত থাকেন। এবং বেস্ট পসিবল 11টাই সেখানে খেলবে, সেখানে হয়তো বা ওপেনিংয়ে খেলবেন তামিম খেলবে, ইমন খেলবে, লিটন খেলবে, তাওহিদ হৃদয় খেলবে, শামীম পাটোয়ারি খেলবে, রিশাদ হোসেন আছে, জাকের আলী অনেক আছে, স্পিনার, পেসার, নিজেদের বেস্ট কম্বিনেশনটা হয়তো উইকেট দেখে সেখানে খেলানো হবে। এখনো বলা যাচ্ছে না, অনেকদিন বাকি, বাট ওইটাই হবে। ডেফিনেটলি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসেবে আমরা চাইবো যে বাংলাদেশ সবগুলো ম্যাচ জিতুক। পরবর্তী এপিসোডে কথা হবে, দেখা হবে কোনো অন্য জনকে নিয়ে, কারণ তখন আপনি থাকবেন না হয়তো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই তো।